সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে শুরু করছি। আজকে আমাদের যে অনলাইন ক্লাসটি সেটি হচ্ছে যে ফিনান্স ব্যাংকিং ও বিমার ফার্স্ট পেপারের আমরা চ্যাপ্টার 8 করব। চ্যাপ্টার 8 হচ্ছে যে ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিসিশন। তোমরা যারা হচ্ছে যে সামনে তোমরা সেন্টার পরীক্ষা দিবে, তোমরা ইতিমধ্যে চ্যাপ্টারটি করেছো। এখন আমরা আরো বেশিভাবে আরো অনলাইন বেসিসে আমরা এখন করব। তো আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আমরা এআরআর এবং এনপিভি নিয়ে কথা বলবো, এবং পরের অঙ্কটাতে আমরা আইআরআর এবং হচ্ছে যে পিআই কিভাবে করতে হয়, অর্থাৎ এআরআর, এনপিভি, আইআরআর এবং হচ্ছে যে পিআই কিভাবে করতে হবে। আজকে এই চারটা টপিক নিয়ে আজকে আমি আসলে কথা বলবো তোমাদের সাথে। তো তোমরা আশা করি ক্লাসটি দেখবে এবং সে অনুযায়ী তোমরা বাসায় বসে বসে এক্সারসাইজ করবা। দেখো এখানে যে উদ্দীপকটি দেওয়া আছে সেটি হচ্ছে যে বলা হচ্ছে যে কিয়া কোম্পানির নিকট বিনিয়োগের জন্য 1,60,000 টাকা আছে। বিনিয়োগের জন্য কোম্পানি দুটি প্রকল্প চিন্তা করেছেন। তিনি বিনিয়োগ করতে চান, তার জন্য তিনি দুটি প্রকল্পকে চিন্তা ভাবনা করেছেন। তার মধ্যে একটি হচ্ছে প্রকল্প এ এবং অপরটি হচ্ছে প্রকল্প বি। এখন দেখো এই 1,60,000 টাকাকে তিনি কি করলেন, ডিভাইড করে দিলেন 50-50, অর্থাৎ প্রকল্প এ তে প্রাথমিক বিনিয়োগ হচ্ছে 75,000 টাকা, প্রকল্প বি তে হচ্ছে যে 75,000 টাকা, অর্থাৎ ইকুয়াল করে দিলেন। এবং দেওয়া আছে কর পরবর্তী মুনাফা দেওয়া আছে। কর পরবর্তী মুনাফার মধ্যে বলা আছে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, অর্থাৎ 3 বছরের জন্য তিনি দুটি প্রকল্পে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন। তার মধ্যে প্রকল্প এতে প্রথম বছর তিনি বিনিয়োগ করবেন 18,000, দ্বিতীয় বছরে 12,000, তৃতীয় বছরে তিনি 10,000 টাকা বিনিয়োগ করবেন। এবং সেকেন্ডলি আমরা যদি দেখি প্রকল্প বিতে তিনি কি করবে, কোম্পানিটি 75,000 টাকা প্রাইমারি ইনভেস্টমেন্ট এবং প্রথম বছরে তিনি তার হচ্ছে যে 20,000 এবং তার দ্বিতীয় বছরে 15,000 এবং তৃতীয় বছরে যে 8,000 টাকা এই হারেতে তার মুনাফা। এখন প্রশ্ন হচ্ছে যে প্রকল্প এই এর গড় মুনাফার হার আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। গড় মুনাফার হার আমাদেরকে এভারেজ রেট অফ রিটার্ন আমাদেরকে বের করতে বলা হয়েছে। এবং দ্বিতীয় প্রশ্নটা যে বলা হচ্ছে সেটি হচ্ছে যে এনপিভি এর ভিত্তিতে কেয়া কোম্পানির বিনিয়োগের সিদ্ধান্তটি আসলে বিশ্লেষণ করতে হবে আমাদেরকে, অর্থাৎ কেয়া কোম্পানি কোন প্রকল্পটিতে তিনি বিনিয়োগ করবে সেটি আমাদেরকে আসলে বিশ্লেষণ করতে বলা হয়েছে। তাহলে দেখো এখন এই প্রশ্নটি যদি আমরা সলিউশন করতে যাই তখন আমরা আসলে দেখব যে এই প্রকল্প এ এর গড় মুনাফার হার বের করতে বলা হয়েছে। দেখো এখানে উপরে খুব ভালো করে দেখবে যে তোমার কর পরবর্তী মুনাফা দেওয়া আছে আমাদের 8 কলাম এবং 9 কলামস এর কথা তোমাদের সবার মনে আছে। এই কলামের মাধ্যমে আসলে আমাদেরকে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে হয় বেসিক্যালি এনপিভি এবং আইআরআর করার জন্য। এবং আমাদেরকে আন্তঃপ্রবাহ বেসিসে যদি কোনো কাজ দেওয়া থাকে সেই অনুযায়ী আমাদেরকে আন্তঃপ্রবাহ দিয়ে কাজ করতে হয়, কারণ এখানে সূত্র আন্তঃপ্রবাহের উপর ডিপেন্ড করে। এখন তাহলে দেখো আমরা প্রথম প্রশ্নের যদি আমরা আসলে সমাধান করতে যাই, দেখো এখানে গড় কর পরবর্তী মুনাফা আমাদেরকে দেওয়া আছে। গড় কর পরবর্তী মুনাফা 3টা বছরে 3টা অ্যামাউন্ট 18,000, 12,000 এবং 10,000 টাকা 3টা অ্যামাউন্ট দেওয়া আছে। এখন গড় মুনাফার হারের সূত্র যদি আমরা লক্ষ্য করি, গড় মুনাফার হারের সূত্র হচ্ছে যে গড় কর পরবর্তী নেট মুনাফা, গড় কর পরবর্তী নেট মুনাফা ভাগ হচ্ছে যে আমাদের গড় বিনিয়োগ। তাহলে আমাদেরকে গড় কর পরবর্তী নেট মুনাফা যেহেতু আমাদেরকে দেওয়াই আছে 3টা বছরের, তাহলে আমাদেরকে এক্সট্রা ভাবে বের করতে হচ্ছে না। শুধু আমাদেরকে কি করতে, প্রথম বছরের সাথে দ্বিতীয় বছর এবং তৃতীয় বছর 3টা বছরের অ্যামাউন্টটাকে যদি আমরা যোগ করে ফেলি, যোগ করে যদি আমরা 3 বছর দিয়ে আমরা ভাগ করি তাহলে আমাদের কি গড় বের হয়ে যাবে। অবশ্যই সে গড়টা আমরা করব। এবং গড় বিনিয়োগটা আসলে আমাদেরকে কিভাবে করতে হয়, গড় বিনিয়োগটা আমাদেরকে করতে হচ্ছে প্রাইমারি বিনিয়োগ প্লাস হচ্ছে যে আমাদের ভগ্নাবশেষ মূল্য। এই অঙ্কটাতে কি ভগ্নাবশেষ মূল্য আমাদের আছে নাই, 0 আমাদের, এবং সেটাকে আমরা আই স্কয়ার মানে
আমরা 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করার পর যে অ্যামাউন্টটা বেশি সেটা হচ্ছে যে আমাদের গড় বিনিয়োগ। তাহলে দেখো আমরা দুটো কাজ আমি করে ফেলি। এই এখন হচ্ছে যে আমাদের গড় কর পরবর্তী নেট মুনাফা সমান সমান হচ্ছে যে এখানে আমাদের প্রথম বছরে আমাদের কত 18,000, দ্বিতীয় বছরে আমাদের 12,000, তৃতীয় বছরে আমাদের 10,000 টাকার অ্যামাউন্ট। এখন আমরা 3 বছর 3 দ্বারা যদি আমরা ভাগ করি, দেখো আমাদের অ্যামাউন্টটা আমাদের আসবে কত? অ্যামাউন্টটা আমার আসবে 13,333 টাকা। 13,333 টাকা। এই অ্যামাউন্টটা হচ্ছে যে কি আমাদের গড় কর পরবর্তী নেট মুনাফা আমরা বের করে ফেললাম। এখন আমাদেরকে গড় বিনিয়োগ বের করতে হবে। গড় বিনিয়োগ সমান প্রাথমিক বিনিয়োগ প্লাস হচ্ছে ভগ্নাংশ শেষ মূল্য হচ্ছে যে 2। এখন দেখো আমাদের প্রাথমিক বিনিয়োগ কত দেওয়া আছে, আমাদের বলা হচ্ছে যে আমাদের 75,000 টাকা। ভগ্নাংশ শেষ মূল্য 0, 2 দিয়ে আমরা যদি ভাগ করি, 75,000কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি আমাদের আসবে 37,500 টাকা। এইটা হচ্ছে যে আমাদের কি গড় বিনিয়োগ বেড়ে গেছে। এখন হচ্ছে যে সুতরাং গড় মুনাফার হার সমান সমান গড় কর পরবর্তী মুনাফা গড় বিনিয়োগ। তাহলে দেখো এখন গড় কর পরবর্তী নেট মুনাফা কত পেলাম আমরা? 13,333 টাকা। তাহলে আমরা লিখি 13,333 টাকা। তাহলে আমরা গড় বিনিয়োগ পেলাম কত? নিচে গড় বিনিয়োগ পেলাম হচ্ছে যে 37,500 টাকা। এখন দেখো এইটাকে এটা ভাগ করলে 13,333কে আমরা যদি 37,500 টাকা দিয়ে ভাগ করি, তাহলে আমাদের যে অ্যামাউন্টটা আসবে সেই অ্যামাউন্টটা আমাদের হচ্ছে যে, এখন আমরা এটার সাথে আবার কি করবো? এটার সাথে 100 দিয়ে অবশ্যই গুণ করবো, কারণ এভারেজ রেট অফ রিটার্ন যদি তুমি বের করতে যাও, অর্থাৎ ARR এভারেজ রেট অফ রিটার্ন যদি তুমি বের করতে যাও গড় মুনাফার হার, তখন আমাদেরকে 100 দিয়ে গুণ করতে হবে। এইটাকে আমরা কি করবো? 100 দিয়ে গুণ করব, তখন এটা দিয়ে এটা ভাগ করলে আমাদের আসবে হচ্ছে যে 35.55%, অর্থাৎ 35.55%। এটা হচ্ছে যে কি আমাদের এভারেজ রেট অফ রিটার্ন গড় মুনাফার হার। এই কোম্পানি এই হারে এই প্রকল্প থেকে প্রফিট পাবে। এখন অনুরূপভাবে যদি আমাদেরকে বি প্রকল্পের কথা বলা হয়, এই প্রকল্পের কথা বলা হয়েছে জন্য আমরা এই প্রকল্পটি করেছি, এবং যদি আমাদেরকে বি প্রকল্পের কথা বলা হয় তাহলে আমরা কি দুইটা কি সেম ভাবে করে ফেলবো। কথা বোঝা গেছে? এই হলো হচ্ছে যে আমাদের ক নাম্বারের কাজ। এখন আমরা খ নাম্বারের কাজটা একটু করি। দেখো খ নাম্বারে কি বলা হচ্ছে যে এনপিভি এর ভিত্তিতে প্রকল্পটি আসলে মূল্যায়ন করতে হবে। যেমন দেখো এখন আমরা জানি যে আমরা এনপিভি যখন আমরা করতে যাই তখন আমাদের কি দরকার হয়? আমাদের কি ক্যাশ ফ্লো দরকার হয়। কথা বোঝা গেছে? এখানে আমাদের ক্যাশ ফ্লোটি দরকার হয়। এখন এই ক্যাশ ফ্লোটা অর্থাৎ নগদ আন্তঃপ্রবাহটা, এখন নগদ আন্তঃপ্রবাহ বের করতে হলে আমাদেরকে দেওয়া আছে কর পরবর্তী মুনাফা আমাদের উল্লেখ করা আছে, কর পরবর্তী মূল্যে উল্লেখ করা আছে। আমরা 8 কলামে যখন আমরা লক্ষ্য করেছি তখন আমরা দেখেছি যে
এই কর পরবর্তী মুনাফা থেকে আমরা কি করি এটার সাথে, অর্থাৎ আর্নিং আফটার ট্যাক্স, আর্নিং আফটার ইবিটি যখন আমাদের দেয়া থাকে, এখানে ইবিটি দেওয়া আছে, কর পরবর্তী নেট মুনাফা অর্থাৎ দেওয়া আছে আমাদের আর্নিং বিফোর ট্যাক্সের সাথে আমরা কি করি, আমরা ডেপ্রিসিয়েশনটা কি যোগ করে দিই। ডেপ্রিসিয়েশন যোগ করার পর আমার কি আসে, এখন ক্যাশ ফ্লো আসে। কথা বোঝা গেছে? অর্থাৎ ক্যাশ ফ্লো সিএফবিটি আসে আমাদের, সিএফবিটি আসে অর্থাৎ ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স অর্থাৎ কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ, এটা আমাদের দেওয়া আছে, বা মুনাফা, এইটা আমাদেরকে বের করতে, অর্থাৎ এইটা আমাদেরকে বের করতে হবে। এখানে 3 কলামের একটা কাজ এবং বছর সহকারে আমাদেরকে 4 কলামের একটি কাজ করতে হবে। তাহলে আমরা এই প্রকল্প এ এবং প্রকল্প বি দুটারে কি করতে হবে, আমাদের নগদ আন্তঃপ্রবাহটা বের করতে হবে। কারণ কি, এনপিবি আমাদের বের করার জন্য এই কাজটা করতে হবে। প্রকল্প এ এবং প্রকল্প বি দুটারে আমাদেরকে কি করতে হবে, এনপিবি করতে হবে। আর এনপিবি করার জন্য আমাদেরকে নগদ আন্তঃপ্রবাহ বের করতে হবে। এই নগদ আন্তঃপ্রবাহ বের করা, এখন নগদ আন্তঃপ্রবাহটাই আমরা বের করে নিব। এখন নগদ আন্তঃপ্রবাহটা বের করতে গিয়ে আমাদের ডেপ্রিসিয়েশনটা বের করতে, এখন ডেপ্রিসিয়েশনটা আমরা বের করে নিব। ডেপ্রিসিয়েশনটা আমরা কিভাবে বের করি, আমরা জানি যে প্রাথমিক বিনিয়োগের সাথে আমরা ভগ্নাবশেষ মূল্যটাকে আমরা বাদ দিয়ে দিই। বাদ দেওয়ার পরে হচ্ছে যে যেটাকে তাকে আমরা আয়ুষ্কাল দিয়ে ভাগ করি। তাহলে প্রথমত আমরা খ নাম্বারের যে কাজটি সেটি আমরা করি বার্ষিক অবচয়। বার্ষিক অবচয় আমরা জানি প্রাথমিক বিনিয়োগ কোন প্রকল্পের, আমরা দুইটা প্রকল্পের কি এই আমাদেরকে আলাদা আলাদা যদি আমরা করি একই জিনিস হবে। কারণ কি, দুইটারে ৭৫,০০০ করে, এবং এই বার্ষিক প্রকল্পটা দুইটা প্রকল্পের সেম হবে। বলে স্যার এখানে কেন আপনি ১,৬০,০০০ না ১,৬০,০০০ এই জন্য না, আমাদেরকে দুইটা প্রকল্পে কি বলে ভাগ করে দিচ্ছে ৭৫,০০০ ৭৫,০০০, তার জন্য কি দুইটাই সেম অ্যামাউন্ট। এখানে আমরা ৭৫,০০০, ভগ্নাবশেষ মূল্য কি নাই, 0। তাহলে কথা বোঝা গেছে। এখন আয়ুষ্কাল কত আমাদের, 3 বছর। এখন ৭৫,০০০কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি, আমাদের অ্যামাউন্ট আসবে ৩ পঁচিশে ৭৫,০০০, অর্থাৎ ২৫,০০০ টাকা। তাহলে এখন আমরা করি এই প্রকল্পের নগদ আন্তঃপ্রবাহ এটা আমাদের কি ইয়ার, বুঝে গেছে। আমাদের প্রথম বছর, দ্বিতীয় বছর, আমাদের তৃতীয় বছর। তো আমাদেরকে দেওয়া আছে কি, আমাদেরকে দেওয়া আছে হচ্ছে যে ইবিটি দেওয়া আছে, ইবিটি আমাদের দেওয়া আছে। তাহলে আমরা এটার সাথে কি করব, ডেপ্রিসিয়েশনটা যোগ করব। ডেপ্রিসিয়েশন যোগ করার পরে আমাদের সিএফবিটি আসবে, অর্থাৎ সিএফবিটি বা হচ্ছে যে আমরা সিএফ যেটা কি বলি না কেন, এখানে ইবিটি আমাদের প্রথম দেওয়া আছে কত হাজার, 18,০০০। তাহলে ডেপ্রিসিয়েশনটা কত আমাদের 25,০০০। এখানে ডেপ্রিসিয়েশনটা কি করে আমরা প্লাস করি, তারপর হচ্ছে যে আমাদের 12,০০০, তারপর হচ্ছে যে আমাদের 10,০০০। ডেপ্রিসিয়েশনটা কি অলওয়েজ ফিক্সড। তাহলে দেখো 18,০০০ আর 25,০০০ যোগ করলে আমাদের কত হাজার আসে, এই 18,০০০ এবং 25,০০০ যদি আমরা যোগ করি আমাদের আসবে 43,০০০। তারপর আমাদের 25,০০০ আর 12,০০০ আমাদের আসবে যে 20,০০০ আর 30,০০০, 37,000, তাই না? 37,000, পরে 10,০০০ আর 25,০০০ আমাদের আসবে 35,০০০। তাহলে দেখো এখন 3টা বছরের কি হয়ে গেল, আমাদের নগদ আন্তঃপ্রবাহ বের হয়ে গেল, সিএফবিটি বের হয়ে গেল। এখন দেখো এখন এই প্রকল্পের বের হয়ে গেল, এখন আমরা সেম ভাবে হচ্ছে যে বি প্রকল্পেরটা আমরা বের করবি। তাহলে হচ্ছে যে আমি
সি বি প্রকল্প করতে গিয়ে আবার বার্ষিক অবশ্যই লেখার দরকার নাই, কিন্তু আমি এখানে কিছু অংশ আমি খালি চেঞ্জ করে দিব, তোমরা তোমরা তোমাদের মতো করে লিখবা। তারপর হচ্ছে যে আমি এখানে চেঞ্জ করব, এখানে চেঞ্জ করব, এখানে করব। ডেপ্রিসিয়েশন আমার অলওয়েজ ফিক্সড। এই দেখো এখানে আমার এই তিনটা জিনিস চেঞ্জ করলে আমি এখন বি প্রকল্প নগদ আন্তঃপ্রবাহ, বি প্রকল্প আমার প্রথম বছর কত দেওয়া আছে আমি দেখি। আমার দেওয়া আছে হচ্ছে 20,000, 15,000, 8,000। তাহলে আমার 20,000, 15,000, আমার 8,000। এই 3 বছর তিনটা অ্যামাউন্ট আমাদের 20,000, 25,000, আমার এখানে 45,000। হ্যাঁ, তারপর 25,000 আর 15,000, এখানে 30,000, আমার হলো যে এখানে 40,000। তারপর 8,000 আর 25,000, 8 + 13, আমার হচ্ছে 33,000। কথা বুঝে গেছে? এই অ্যামাউন্ট হচ্ছে যে আমি এখন দুটাকে বের করে ফেলছি। এখন আমাদেরকে কি করতে হবে? এই প্রকল্পের এনপিবি করতে হবে, বি প্রকল্পের আমরা এনপিবি করতে হবে, প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। এখন আমরা আসি তাহলে এই প্রকল্পের এনপিবি হচ্ছে আমরা বের করি, উই নো এনপিবি অফ এ। কথা বুঝে গেছে? আর CF1 প্রথম বছর 1 প্লাস, এখন দেখো এখানে আমাদের কোম্পানির মূলধন ব্যয় আমরা যদি লক্ষ্য করি, কোম্পানির মূলধন ব্যয়টা আমাদের 10%। এখানে মূলধন ব্যয়টা কি আমি উল্লেখ করি না, ধরা 10% ধরে নিবে। এখানে এই কোম্পানির এই আয়ের মান হচ্ছে যে এটা প্রথম বছর, আর CF2 1 প্লাস 1 প্লাস I/2 প্লাস হচ্ছে যে CF3 1 প্লাস I/3। এই হচ্ছে যে আমাদের কাজ, এবং মাইনাস হচ্ছে যে CF0, আমরা এটাকে বাদ দিয়ে দিব। তাহলে দেখো এখন প্রথম বছরে আমাদের ক্যাশ ফ্লো আমরা পাইছি কত? এই প্রকল্পের আমরা 43,000। 1 প্লাস আয়ের মান হচ্ছে যে আমরা 0.10% প্রথম বছর। আমাদের দ্বিতীয় বছর আমরা যদি দেখি যে দ্বিতীয় বছর আমাদের 37,000। 1 প্লাস 0.102, তারপর হচ্ছে যে আমাদের 35,000। 1 প্লাস 0.103 মাইনাস হচ্ছে যে আমাদের ক্যাশ ফ্লো কত ছিল? 75, কিন্তু ভুলেও কেউ 1,60,000 টাকা দিবা না, দিলে তোমার অঙ্কটা কি হয়ে যাবে? ভুলে যাবে। তাহলে এইটা ক্যালকুলেশন করবো, এটা করবো, এটা করবো, এটা করার পর তিনটা করে যা আসবে সেটি আসলে আমরা কি এখন আমি লিখি 39,091 টাকা। এটা আসছে আমাদের 39,091 টাকা। দ্বিতীয়টা আমাদের আসছে হচ্ছে 30,579 টাকা, 30,579 টাকা। তৃতীয় বছরে হচ্ছে যে আমাদের আসছে হচ্ছে যে 26,296 টাকা, আমাদের 26,296 টাকা, মাইনাস হচ্ছে কি আমার 75,000 অ্যামাউন্ট। এখন হচ্ছে যে এই তিনটা অ্যামাউন্ট আমরা যোগ করে 75,000কে বাদ দিয়ে দেব। তিনটা অ্যামাউন্ট আমার যোগ করলে আসে হচ্ছে যে 95,966 টাকা। 95,966 টাকা মাইনাস হচ্ছে যে 75,000 টাকা। এখন এটা থেকে এটা বাদ দিলে আমাদের যে অ্যামাউন্টটা আসছে সেটা হচ্ছে যে আমাদের 20,966 টাকা।
966 টাকা। এই অ্যামাউন্টটা হচ্ছে যে আমাদের কি প্রকল্প এ এর আমরা বের করে ফেলছি। এখন আমরা আরেকটা কাজ করি, আমি খালি কিছু জিনিস মুছে দিই। এখন আমরা লিখবো যে আবার প্রকল্প বি এর, হ্যাঁ আমার এগুলা খালি আমি চেঞ্জ করে দিব, হ্যাঁ আর এখানে এইটুকু জায়গা আমি চেঞ্জ করব। তাহলে দেখো এখানে আমি কি লিখবো, বি, এখানে আমি লিখব আবার, তো এখন লিখবো বি প্রকল্প। বি প্রকল্পের প্রথমটা আমরা পেলাম কত, 20,000 ক্যাশ ফ্লো। তারপরে 20,000-এর পরে হচ্ছে যে আমাদের 15,000 এবং 8,000, 15,000 এটা হলো 8,000। তাহলে দেখো এখন এটাকে আমরা ভাগ করবো, এটা করবো, ওইটাকে করবো, করার পর আমাদের যে অ্যামাউন্ট আসবে, আমাদের আসবে 40,909 টাকা। এখানে আসবে কি আমাদের, ও ইয়েস, এখানে একটা ভুল হয়েছে আমার, সেটা হচ্ছে যে আমাদের 45,000 এখানে, এখানে হচ্ছে যে আমাদের 40,000, আর ওখানে আমাদের হচ্ছে যে 33,000। তাহলে দেখে আমাদের আসছে, এটা আমাদের 40,909 টাকা, এটা 40,909 টাকা। এখন প্লাস এখানে 40,000কে এইটা দিয়ে যদি আমরা করি, এটা করার পর আমাদের 33,058 টাকা আসবে, 33,058 টাকা আসবে। তৃতীয় বছরটা আমাদের আসবে হচ্ছে যে 24,793 টাকা। 3 বছর মিলে আমরা যদি যোগ করি, যোগ করলে যেটা আসবে 75,000। আমরা যদি প্রাইমারি ইনভেস্টমেন্টটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কত থাকবে, 98,000। এখানে 98,706 টাকা থেকে আমরা 75,000 টাকা বাদ দিব। 75,000 টাকা বাদ দেওয়ার পর আমাদের যেটা থাকতেছে সেটা হচ্ছে যে দেখো, সেটা হচ্ছে যেমন 23,760 টাকা, 23,760 টাকা, 23,760। তাহলে দেখো এখন এনপিবি আমাদের কোনটা বড়, এনপিবি আমরা এই প্রকল্প থেকে আমরা পেয়েছি 20,966 টাকা, আর বি প্রকল্পের এনপিবি হচ্ছে যে আমাদের কত, 23,760 টাকা। এনপিবি যেটা ভালো, যেটা বেশি সেটা আমাদের জন্য ভালো। তাহলে কোম্পানি কি দুটাই, কি এনপিবি দুটাই ভালো, একটা কম একটা বেশি, নট কম দিয়ে কোনো সমস্যা নাই। দেখবো যে আসলে আমরা কি পজিটিভ আসছে নাকি নেগেটিভ আসছে। দেখলাম যে আমাদের দুটাই প্রকল্পের মধ্যে কি পজিটিভ আমাদের আসছে, অর্থাৎ কেয়া কোম্পানির জন্য দুটো প্রজেক্টে কি চাইলে কোম্পানি বিনিয়োগ করতে পারবে, কোনো সমস্যা হবে না। এখানে পর্যাপ্ত পরিমাণে বিনিয়োগের জন্য পর্যাপ্ত পরিমাণ অর্থ আসবে। এবং দেখো তিনি 75 দুগুণে কত, 1.5 লক্ষ টাকা তিনি বিনিয়োগ করছেন, কিন্তু তার হাত থেকে 1,60,000 টাকা আছে, তার কোনো কি সমস্যা হবে না। কোম্পানি কি হবে, এখানে উচিত হবে যে এখানে কি বিনিয়োগ করা। তাহলে দেখো এই ছিল মানে আমাদের আজকের মানে এই চ্যাপ্টারটার কাজ। এখানে আমরা এনপিভি এবং আইআরআর আমরা করলাম। এখন যদি আমরা একটু লক্ষ্য করি যে আমরা ছোট্ট একটা অঙ্ক উঠাই, অঙ্ক উঠানোর পরে আমরা একটা কাজ করব, আমরা আইআরআর সহকারে গিয়ে আমরা পিআই করব আজকে। দেখো আমাদের একটা কাজ আমরা যদি দেখি, একটা লোটাস কোম্পানি, কোশ্চেন নাম্বার হচ্ছে যে আমাদের 4, বা আমরা লিখি যে পি কোম্পানি
পি কোম্পানি নতুন মেশিন ক্রয়ের পরিকল্পনা রয়েছে, যার ক্রয় মূল্য 5 লক্ষ টাকা, মেয়াদ 5 বছর এবং ভগ্নাবশেষ মূল্য আমাদের কি 50,000 টাকা। মেশিন ব্যবহারের ফলে অতিরিক্ত নগদ প্রবাহ, যেটা কি কর পরবর্তী বার্ষিক 1,30,000 টাকা প্রাক্কলিত হয়েছে। প্রশ্ন নাম্বার ক আমাদেরকে বলছে যে আইআর নির্ণয় করো। 2 নম্বরে আমাদেরকে বলছে যে পিআই নির্ণয় করো। আমাকে একটা বলা হচ্ছে যে অভ্যন্তরীণ আয়ের হার বা উপার্জন হার আমাকে নির্ণয় করার জন্য। দ্বিতীয়টা বলছে যে আমার প্রবাবিলিটি ইন্ডেক্স বের করার জন্য কি, অর্থাৎ মুনাফা লভ্যতা সূচকের যে মুনাফা যে সূচক সেটি আমাকে করার জন্য বলা হয়েছে। এখন তাহলে দেখো, এবং আমরা আরেকটা কাজ করি, এখানে একটা লিখে দেই, মূলধন ব্যয় 12% আমরা দিয়ে দিলাম। তাহলে দেখো এখন আমরা কাজটা করি। বলছে যে পি কোম্পানির নতুন মেশিন ক্রয়ের পরিকল্পনা রয়েছে। মেশিনটি ক্রয় মূল্য কত? 5 লক্ষ টাকা, যার মেয়াদ ধরা হয়েছে 5 বছর এবং ভগ্নাবশেষ মূল্য কত? 50,000 টাকা। মেশিনের ব্যবহারের ফলে বলছে অতিরিক্ত নগদ প্রবাহ অর্থাৎ কর পরবর্তী বার্ষিক 1,30,000 টাকা প্রাক্কলিত হয়েছে। বলছে মূলধন ব্যয় 12% দেওয়া আছে। এখন দেখো আমাদেরকে বলা হচ্ছে যে মেশিনটি আইআরআর নির্ণয় করার জন্য। এখন আমরা জানি যে আইআরআর যদি আমরা নির্ণয় করতে হয় তাহলে আমাদেরকে কি করতে হয়? এনপিবি নির্ণয় করতে হবে আমাদেরকে। এখন এনপিবি যদি আমরা এই আইআরআর নির্ণয় করতে হলে আমাদের দুটো জিনিস লাগে। আমাদের এনপিবি হায়ার রেট এবং লোয়ার রেট দুটো জিনিস রাখবে। একটা রেট আমাদেরকে দেওয়া আছে, সেটা হচ্ছে যে কি 12% দেওয়া আছে। এখন সেটিকে আমাদের হায়ার রেট না লোয়ার রেট সেটা আমরা একটু পরে দেখব। এখন আমাদেরকে যদি আইআরআর করতে হয় আমাদেরকে কি করতে হবে? এনপিবি করতে হবে। যেহেতু আমাদের এনপিবি করার জন্য আমাদেরকে দেখো ক্যাশ ফ্লো দেওয়া আছে, এটা ক্রয় মূল্য আমাদের পরবর্তী যে নগদ প্রবাহ আমাদের দেওয়া আছে, অর্থাৎ ক্যাশ ফ্লো আমাদের
দেওয়া আছে। ক্যাশ ফ্লো আমাদের কত 1,30,000 টাকা দেওয়া আছে এবং আমাদের যে মেশিনের ক্রয় মূল্য কি আমাদের দেওয়া আছে 5 লক্ষ টাকা। ক্যাশ ফ্লো 0 ইয়ার দেওয়া আছে যিনি মেশিনটি ক্রয় করার জন্য ব্যয় করবে। এখন আমরা দেখি একটু পি কোম্পানির এই অঙ্কটুকু আমরা করি। অঙ্কটা ছোট বাট কাজটা একটু কঠিনও না মানে সহজে না, মিডিয়াম ধরনের। তাহলে আমরা একটু লক্ষ্য করি আমাদের আসলে কি কি জিনিস এখানে দেওয়া আছে। এখন যেহেতু ফিক্সড অ্যামাউন্টের মধ্যে এখানে কাজটি আমাদেরকে করতে হবে, সেহেতু এখন আমরা দেখি যে ক নাম্বারে গিভেন, কথা বোঝা গেছে। এখন গিভেন আমরা দেখি যে আমাদের ক্যাশ ফ্লো আমাদের 0 ইয়ার কত দেওয়া আছে 5 লক্ষ টাকা। তারপরে এটা ক্যাশ ফ্লো কি 0 ইয়ারের ছিল, কথা বুঝো। এখন ক্যাশ ফ্লো আমাদের টাইমে এবং শুধু ক্যাশ ফ্লো আমাদের 1 লক্ষ টাকা। এখন আই এর মান বা কে এর মান দেওয়া আছে, কোথাও কে কোথাও আই, তোমরা যে যেটা দাও কোনো সমস্যা না। আমাদের কত দেওয়া আছে 12% বা কি 0.12। তারপর এখানে আমাদের এন এর মানটা দেওয়া আছে কত 5 বছর, কথা বুঝে গেছে। এই ছিল আমাদের কাজ। এখন আমাদেরকে কি করতে হবে এনপিভি বের করতে হবে। এনপিভিটা কি আমাদের 0 আমরা জানি। এখন উই নো আমাদের এনপিভি সমান সিএফ 1 মাইনাস 1/1 প্লাস কে বাই আই বাই এন বাই কে, বোঝা গেছে। এখন আমাদের কি ক্যাশ ফ্লোটা কি আমরা মাইনাস করে দিব, এটা ক্যাশ ফ্লো 0 ইয়ারের। এখন দেখো এখানে আমাদের 1,30,000 টাকা, তারপর 1 মাইনাস 1/1 প্লাস 12 আমাদের কত 5 বছর 0.12 মাইনাস হচ্ছে কি আমাদের 5 লক্ষ টাকা। এখন দেখো এই 1,30,000 টাকা ইন্টু এইটাকে ক্যালকুলেশন করলে আমাদের যত আসবে আমরা দেখবো এটাকে ক্যালকুলেশন করলে আমাদের আসে হচ্ছে যে 3.604 3.604,776 মাইনাস হচ্ছে যে আমাদের 5 লক্ষ টাকা। এখন এইটা আমি গুণ করার পরে যেটা আসবে তার সাথেই আমি 5 লক্ষ টাকা মাইনাস করে দিব। এটা আসে যে 4,68,000 4,68,000 আমার 621 টাকা আসে মাইনাস 5 লক্ষ টাকা 79 টাকা 31,379 টাকা। এখন এটা আসছে কি আমাদের নেগেটিভ আসছে। এখন আমরা জানি যে যদি আমাদের এনপিভির মানটা কি নেগেটিভ আসে তাহলে কি আমরা আইআরআর করতে গিয়ে আমাদেরকে একটা পজিটিভের মান দরকার আছে। এখানে হায়ার লিমিট এবং লোয়ার লিমিট, আমাদের হায়ার রেট এবং লোয়ার রেট দুইটা আমাদের লাগবে। যেহেতু আমাদের নেগেটিভ আসছে তাহলে আমরা জানি যে যখন বাট্টার হার বা মূলধন ব্যয়টা যে রেট দিয়ে যদি নেগেটিভ আসে তাহলে আমাদেরকে পজিটিভ করতে হবে। এখন পজিটিভ যদি আমি করতে যাই তখন আমাদেরকে কি করতে হবে, এখানে 12% আছে, এটা থেকে আমাদেরকে কি কমাইতে হবে কখন যদি নেগেটিভ আসে। আর যদি পজিটিভ আসে তাহলে আমাদেরকে কমাইতে হবে, তাহলে বাট্টার হারটা কি আমাদেরকে বাড়াইতে হবে, অর্থাৎ 15-20 এরকম করতে হবে। যেহেতু এখন আমাদেরকে নেগেটিভ আসছে আমরা পজিটিভ করতে যাব, তাহলে এই ইন্টারেস্ট রেটটা কি আমি কমাই দিলে, বাট্টার হারটা কমাই দিলেই আমার চলবে। তখন বাট্টার হারটা একটা কাজ করি, আমি 8% দিই, 4 কমাই দিলাম। এখন আমি দেখি 8% দিয়ে করে দেখি উপরে আমি লিখি মূলধন ব্যয় 8% ধরে এনপিভি
হবে। এখানে লিখি গিভেন উই নো, যেভাবে আছে আমার সব কিছু এভাবে থাকবে। তো এনপিবি সিএফ ইন্টু 1 মাইনাস 1/1 প্লাস কে বাই এন বাই কে মাইনাস সিএফ 0। এখন আমি দেখি 1,30,000 1 মাইনাস 1/1 প্লাস 0.08। এখানে আমরা কি লিখবো? 8% লিখবো। এখানে 8%, 0.08। তাহলে এখানে 5 বছর, এখানে 0.08 মাইনাস হচ্ছে যে আমাদের 5 লক্ষ। তাহলে এখন আমরা দেখি 1,30,000 ইন্টু এখানে আমাদের কত আসে, এইটাকে যখন আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করার পর আমাদের আসতে আছে যে 3.9927, 3.9927 এক আসতেছে মাইনাস 5 লক্ষ আমাদের আসবে। এখন তাহলে দেখো এই দুইটাকে গুণ করলে আমাদের আসে হচ্ছে যে 5,19,052। 5 লক্ষ আমাদের 19,052 থেকে আমাদের 5 লক্ষ, তাহলে এখন আমাদের থাকতেছে 19,052। তাহলে আমাদের পজিটিভ চলে আসছে। এখন আমরা দুটো অ্যামাউন্ট পেয়ে গেছি। এখন আমরা আইআরআর করতে আমাদের কি কোনো সমস্যা আছে? আইআরআর করতে আমাদের কোনো সমস্যা নাই। তাহলে আমরা একটা কাজ করে ফেলি। সুতরাং উই নো আইআরআর সমান সমান হচ্ছে যে কি লোয়ার রেট প্লাস হচ্ছে যে এনপিবি লোয়ার রেট মাইনাস হচ্ছে যে এনপিবি হায়ার রেট ইন্টু হচ্ছে যে হায়ার রেট মাইনাস লোয়ার রেট। এখন দেখো লোয়ার রেট এখানে আমরা কত পেয়েছি? লোয়ার রেট হচ্ছে যে আমাদের 8, কথা বুঝে গেছে? 12%, এটা আমাদের কি হায়ার রেট। তাহলে এখানে আমরা কি পেলাম? 8। এখানে এনপিবি লোয়ার রেট আমরা কত পেলাম? 8% দিয়ে আমরা পেলাম 19,052। তারপরে এখানে 19,052 মাইনাস হচ্ছে যে এখানে আমরা মাইনাস 31,000 আমাদের কত আসছে? আমাদের 31,379 টাকা আমাদের আসছে। হায়ার রেট হলো আমাদের 12 মাইনাস 8। তাহলে দেখো এখানে 8 আর এইটাকে যদি আমরা মাইনাসে মাইনাস এটা কি হবে? প্লাস হয়ে যাবে। প্লাস হয়ে গেল 19,952, 19,052 আর দুটো মিলে যোগ করলে আমাদের যে অ্যামাউন্ট আসবে 50,431 টাকা আমাদের, ইন্টু হচ্ছে যে আমাদের কত? 4। এখন এইটার সাথে এটা ভাগ করার পর যে অ্যামাউন্টটা আসবে ওইটার সাথে গুণ করার পরে প্লাস করলে আমাদের যে অ্যামাউন্টটা আসবে সেটা হচ্ছে যে আমার 9 এটা 8 প্লাস হচ্ছে 1.51। এই এতটুকু কাজ করলে তখন আমাদের আসবে 9.51%। ইন্টারনাল রেট অফ রিটার্ন হচ্ছে যে 9.51%। কথা বুঝে গেছে? এখন এই মাত্র আমাদের ক নাম্বার প্রশ্নের কাজ শেষ হলো। ক নাম্বার প্রশ্নের কাজ করার পর এখন আমাদেরকে কি কাজ করতে হবে? এখন আমাদের পিআই এর কাজ করতে হবে, অর্থাৎ মুনাফা সূচকের প্রফিটেবিলিটি ইন্ডেক্স আমাদেরকে আসলে করতে হবে। প্রফিটেবিলিটি ইন্ডেক্সের সূত্র আমরা আসলে জানি নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য এবং হচ্ছে যে আমাদের প্রাথমিক যে বিনিয়োগ সেটি আমাদেরকে করতে হবে। এখন খ নাম্বার প্রশ্নে আমরা করি।
এখন উইনো পি আই সমান সমান হচ্ছে যে নগদ আন্তঃপ্রবাহের কি বর্তমান মূল্য, নগদ মূল্য। এখন হচ্ছে কি এখন দেখেন নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্যটা কত? নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য হচ্ছে যে আমরা যখন 12% মূলধন ব্যয় দিয়ে আমরা এই যে এই এনপিভি যখন বের করতে গেছি 5 লক্ষ টাকা মাইনাস করার আগে আমাদের যে অ্যামাউন্টটা বের হচ্ছে সেটা হচ্ছে যে 4,68,621 টাকায়, সেটা হচ্ছে 4,68,621 আমাদের 621 টাকা। এটা হচ্ছে যে নগদ আন্তঃপ্রবাহের কি আমাদের বর্তমান মূল্য। এটা কিন্তু তোমরা এনপিভি যে অ্যামাউন্ট বেরোবে এটা কিন্তু এনপিভির অ্যামাউন্ট না, এটা হচ্ছে যে নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য। এখন আন্তঃপ্রবাহ আমরা ক্যাশ ফ্লো দিয়ে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে এখানে এই অ্যামাউন্ট আসছে 4,68,621 টাকা। তোমরা দেখবা যে প্রথমটাতেই তার প্রাথমিক বিনিয়োগ আমাদের কত? প্রাথমিক বিনিয়োগটা হচ্ছে যে আমাদের 5 লক্ষ টাকা। এই যে 5 লক্ষ টাকা, এখন এটাকে আমরা এটা দিয়ে যখন ভাগ করব তখন আমরা দেখবো আসলে কত আসছে আমাদের আসবে 0.94। প্রফিটেবিলিটি মুনাফা সূচকের কত? আমাদের 0.94। এখন কথা হচ্ছে যে এখন এই প্রজেক্ট কি আসলে মানে আমাদেরকে লাভ হবে নাকি আসলে লস হবে? এটা কি ইনভেস্টমেন্ট করা উচিত নাকি উচিত না? এই মেশিনটি ক্রয় করা উচিত কি উচিত হবে না সেটি আমরা আসলে এখন বিবেচনা করব। আমরা দেখলাম যে যদি লভ্যতা সূচক বা হচ্ছে যে মুনাফা সূচক যদি 1 থেকে ছোট হয় অথবা বড় হয়, যদি 1 থেকে ছোট হয় তাহলে কি হবে? আমাদের এই মুনাফা সূচকটি আমাদের কি বিনিয়োগ করাটা উচিত হবে না। আর যদি আমরা দেখি যে 1 থেকে বড় হয়, যদি 1.2ও হয়, হ্যাঁ, বা 1.1ও হয়, তাহলে কি আমাদের এটা প্রজেক্টটা গ্রহণযোগ্য হবে। অর্থাৎ যখন দেখতেছি যে এটা 1-এর থেকে কমে গেছে তাহলে হচ্ছে যে কি একটা মুনাফার সূচক ভালো হবে না। সো এখানে এই প্রতিষ্ঠানের উচিত হবে, কোম্পানির উচিত হবে যে এই মেশিনটি ক্রয় না করার জন্য। অর্থাৎ মেশিনটি কি ক্রয় করবে কি ক্রয় করবে না, আমরা এনপিভি আইআর এবং পিআই এর ভিত্তিতে আমরা মূল্যায়ন করলাম যে আসলে কোম্পানির জন্য মেশিনটি কি ক্রয় করা উচিত কি উচিত না। আমরা দেখলাম যে আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে মুনাফা সূচকের বেসিসে এই মেশিনটি ক্রয় করলে কি কোম্পানির তেমনটি লাভ হবে না। সুতরাং কোম্পানির মেশিনটি ক্রয় করা কি হবে না, যৌক্তিক আসলে হবে না। এইটা ছিল হচ্ছে যে আমাদের, এবং এই যদিও কিন্তু এই পিআইটি কিন্তু আমাদের আসলে এই ইন্টারমিডিয়েটের যে সিলেবাস, এই ইন্টারমিডিয়েটের সিলেবাসের মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত না। বিশেষ করে বিভিন্ন এক্সামের ক্ষেত্রে কিন্তু আমাদের পিআইটা আসে না। বোর্ডের মধ্যে কিন্তু আমাদের পিআই কখনো আসবে না। এই পর্যন্ত কোনো বোর্ডের মধ্যে পিআই এই মুনাফা সূচকটা আসেনি। বাট আমাদেরকে আসলে তোমরা যদি অ্যাজ এ ফিনান্সে যদি একটু ডিপলি জানতে হয় তখন তোমাদেরকে আসলে পিআইটা দিয়ে আমরা কাজ করতে। বেসিক্যালি আমরা কিন্তু কি এনপিভি দিয়ে এবং আইআরআরটা দিয়ে আমরা কিন্তু প্রজেক্টকে ইভ্যালুয়েশন করে ফেলি এবং ওই বেসিসে আমরা কিন্তু কি ইনভেস্টমেন্টে চলে যাই। আমরা পিআইটা দেখি না। এটা ইন্টারমিডিয়েটের এতটুকু জায়গা ইন্টারমিডিয়েটের সিলেবাসের মধ্যে আসলে অন্তর্ভুক্ত না। বাট আমাদেরকে এই জিনিসটা কিন্তু জানতে হয় যে এই চ্যাপ্টারটা পড়া ক্যাপিটাল বাজেটিং এবং ইনভেস্টমেন্ট ডিসিশনের মধ্যে, ইনভেস্টমেন্ট ডিসিশনটার জন্য আমাদের কিন্তু পিআইটা অবশ্যই জানতে হবে। এটা হয়তো আমরা বিবিএ অথবা এমবিএতে গিয়ে আমরা জিনিসটা বিবিএতে সেটা আছে। এখন আমরা ইন্টারমিডিয়েট লেভেল এটা যদি আমরা তোমাদেরকে দেখাই, এতে করে তোমাদের আপকামিং নেক্সটে গিয়ে হচ্ছে যে তোমাদের এটা অনেকটা বেশি ইজি লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত। তোমরা সকলে ভালো থাকো এবং সুস্থ থাকো এবং এই অঙ্কগুলো বারবার বাসার মধ্যে চর্চা করার চেষ্টা করো। তাহলে আজকে আমি কি করলাম, আমি এআরআর করলাম,
এবং এনপিভি করলাম, আইআরআর করলাম এবং পিআই করলাম। 4 ধরনের কাজ আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দিলাম এবং তোমরা এই বেসিসে তোমাদের কাছে যে মডেল কোশ্চেন বা যাই থাকুক না কেন এই বেসিসে তোমরা অঙ্কগুলো করো এবং করার চেষ্টা করো। না পারলে আমাদেরকে নক করবে এবং আমরা তোমাদেরকে সেটি সলভ করে দেবো। তাহলে ধন্যবাদ, ভালো থাকো এবং সুস্থ থাকো।